আমরা ইরানকে যেভাবে দেখি এটা কি একটু বেশি বেশি নাকি? কারণ একজন মার্কিন পাইলট তার বিমানকে ভূপাতিত করা হলো, এটা ভালো গুণ যে ইরানের ঘরোয়া যে রকেট মজিদের মাধ্যমে। কিন্তু সেই পাইলট যখন ল্যান্ড করলো, একজন বা দুজন পাইলট ছিল, বলতেছে একজনকে উদ্ধার করা হচ্ছে, আরেকজন ল্যান্ড করলো ইরানের কোনো পাহাড়ি অঞ্চলে, তাহলে সেই পাইলটকে একদম খোদ ইরানের ভিতরে ঢুকে মার্কিন বাহিনী উদ্ধার করে নিয়ে গেল। এটা আসলে ইরানি বাহিনীর ব্যর্থতা বলে আপনি দেখেন কিনা? এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওখানে যাকে ওয়েপন্স অফিসার বলা হচ্ছিল, যাকে আসলে পাওয়া যাচ্ছিল না, তিনি কোন র্যাঙ্কের? তাকে দেখা গেল যে তিনি কর্নেল র্যাঙ্কের একজন ভদ্রলোক। কর্নেল র্যাঙ্ক তো ওয়েপন্স অফিসার হইতে পারে না, কর্নেল র্যাঙ্কে তো ওয়েপন্স অফিসার হয় না। উনি দেখা গেল উনি ভাইস চিফ অফ দ্য এয়ার উইং, উনি ভাইস চিফ অফ এয়ার উইং। আসলে এখন যেটা বলা হচ্ছে এবং ইরান যেটা বলেছে যে উনারা আসলে যাচ্ছিলেন ইস্পাহানে আপনার পারমাণবিক মেটেরিয়াল চুরি করতে, উঠাই নেওয়ার জন্য, এবং সেই জন্য উনাদের এত ফোর্স নিয়ে উনারা গেছেন, এবং সেই জন্য ওইখানে করতে যায় ওনারা এই ফোর্স, এই যে কর্নেল সাহেব ছিলেন তার মানে হচ্ছে, এবং ওখানে যে ধরনের আপনার অন্যান্য হেলিকপ্টার ছিল তাতে মনে হচ্ছে যে উনারা আসলে গিয়েছিলেন ওই কাজে। কিন্তু ওই কাজে যাওয়াতে তখনই যে গুলি হয়েছে এবং ভূপাতিত হয়ে গেছে, তখন আর ওনারা এটা করতে পারেন নাই। সুতরাং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন একবার যখন এই ধরনের ইয়ে হলো আপনার, এবং আরেকটা জিনিস, যেখানে প্লেন ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছে আর উনাদেরকে যেখানে পাওয়া গেছে এটা নাকি দুইটা ভিন্ন জায়গা। আমি সামরিক বিশেষজ্ঞ নই, কিন্তু তারা বলছে ভিন্ন জায়গা। এটা আপনি ইরানের যে আপনার ব্যাখ্যা দিয়েছে তাতে তাই বলা হচ্ছে যে এটা ভিন্ন জায়গায় আসছে। সুতরাং তার মানে শুনেছি পাইলটকে পাওয়া গেছে কুয়েত ইরান বর্ডারের কিছু বর্ডারে, কিন্তু আবার অন্যান্য ফোর্স কিন্তু ইস্পাহানের কাছে ছিল। সুতরাং ইস্পাহানে কেন যাবে তারা? সুতরাং আমি যেটা বলছি যে সেটা হচ্ছে ওনারা মনে করেন যে ওইটা নিউক্লিয়ার একটা অ্যাটাক করতে চাচ্ছিল, অর্থাৎ তারা তো নিউক্লিয়ার মেটেরিয়াল গুলো নিয়ে যেতে চায়, সেটা নিতে যাচ্ছিল। কিন্তু যেটা হয়েছে ওই পুরা অপারেশনটা নষ্ট হয়ে গেছে, ভুন্ডুল হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু ইরানিরা কিন্তু খুবই তৎপর থাকবে এবং খুবই কেয়ারফুল থাকবে, নজরদারিতে থাকবে, যাতে ইস্পাহান এবং অন্যান্য জায়গায় যাতে আমেরিকানরা না নেমে, ডেল্টা ফোর্স না নেমে, তারা যাতে এইগুলো না নিয়ে যেতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি আসলে নিউক্লিয়ার মেটেরিয়াল বা পারমাণবিক আপনার জ্বালানি, যেটা হাইলি ডেভেলপ ইউরেনিয়াম, সেটা যদি নেওয়ার জন্য যদি আমেরিকা চেষ্টা করে থাকে, যেটা আমেরিকা এখন লুকাচ্ছে, তাহলে কিন্তু তাদের রেট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরেকটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা দেখলেন যে রেস্কিউ, সেই রেস্কিউ এর ব্যাপারেও এইটা কিন্তু ইরানিরা প্রথম কিন্তু এটা এই প্রথম এক্সপিরিয়েন্স করলো। এর আগে কিন্তু তাদের অভিজ্ঞতা তেমন নাই। আমি মনে করি ইরানিদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইরানিরা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে ফেলছে, এবং তাড়াতাড়ি শিখে তারা কিন্তু তাদের ইয়েটা তাড়াতাড়ি শিখছে। সুতরাং আমি বলবো যে এইবার প্রথমবার হলো। এই একটা কথা বলি, এর আগে তো ওরা বলছিল যে ইরানের এয়ার ডিফেন্সই নাই, আমরা যা ইচ্ছা করতে পারি। তো যা ইচ্ছা কি তাই করতে পারে? এটা তো দেখা যাচ্ছে করতে পারে না। সুতরাং এয়ার ডিফেন্স যেমন তাদের আছে, যেটা আমরা যে ব্যাপারে ইয়ে দিচ্ছিল, আমেরিকার কথা কিন্তু বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করিনি, আমি এটা স্বীকার করি যে তারা তাদের বাহিনীর তাদের ব্যক্তিদেরকে নিয়ে যেতে পেরেছে, কিন্তু নেক্সট টাইম পারবে কিনা সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। এরপরের বার কিন্তু ইরান কিন্তু আরো বেশি, আমি শিওর যে লোকাল যে ফোর্স গুলা সেগুলোকে ঠিক মতো অর্গানাইজ করবে এবং তারা এখান থেকে শিক্ষা। এটা কি সত্য যে অনেক অনেক বিমান হেলিকপ্টার হারিয়েছে? ওই দিন আমরা সামাজিক মাধ্যমে দেখলাম যে অনেক, তাই বলছে। আমরা এখনো তো এটার একদম মানে কনফার্ম করতে পারছি না, কিন্তু বলা তো হচ্ছে যে তারা আরো ছোট ছোট হেলিকপ্টার হারিয়েছে। তাহলে এখানে বলতেছে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই নাই। তাদের ইয়ে হারিয়েছে, রিপার হারিয়েছে, তাদের আপনার ওই যে কয়েক মিলিয়ন ডলার, $4 মিলিয়ন যে ড্রোন গুলা সেগুলো হারিয়েছে, এবং তাদের আপনার A-10 হারিয়েছে, F-15 হারিয়েছে। সুতরাং তারা অনেক কিছু এবার হারিয়েছে। কিন্তু যেহেতু যেহেতু ট্রাম্প বারে বারে বলতেছেন, তারপর প্রতিরক্ষা মন্ত্রী হ্যাসগেট তিনি বলতেছেন যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নাই। কিন্তু এখন নতুন করে আমরা যে দেখলাম যে ইরান আবার এয়ার ডিফেন্স সিস্টেম চালু করেছে, এটা কি আসলে ইরান ইচ্ছা করে লুকিয়ে রাখছে এতদিন, নাকি আসলে নতুন করে তারা সাজাচ্ছে? আমার মনে হয় যে যেটা আমি অন্যদের থেকে শুনছি, এখন তো আপনার ওই যে একটা নতুন কনসেপ্ট হয়েছে, সেটা হচ্ছে গিয়ে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, BVR বলে। অর্থাৎ ধরেন 200 মাইল দূর থেকে আপনার আমাদের বর্ডারের 200 মাইল দূর থেকে একটা বিমান উঠলো, ওইখান থেকে ক্ষেপণাস্ত্রটা সে নিক্ষেপ করছে, ওখান থেকে।
সুতরাং যদি সে কিন্তু আসলে ইরানের আকাশ সীমার মধ্যেই নাই, ইরানের আকাশ সীমার বাইরে যখন ছিল তখন সেখান থেকে কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারছে, প্রক্ষেপণ করতে পারছে, প্রজেক্টাইল। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে যখন আকাশ সীমার উপরে আসে তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইরানের এয়ার ডিফেন্স এখনো কিন্তু অত্যন্ত কার্যকর বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি দূর থেকে হয়তো বোমা ফেলতে পারবেন, কিন্তু কাছে আসলে আপনার সমস্যা হবে। এবং তারা দূর থেকে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে এয়ার ডিফেন্সের ব্যাপারেও ইরান কিন্তু বলেছে যে আমরা এয়ার ডিফেন্সের ব্যাপারেও কিন্তু নতুন নতুন ইনোভেশন করছি। ওরা বলেছিল সাধারণত কি হয়, ইসরায়েল এবং তাদের এতদিনে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার কথা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিব, ইরাকের উদাহরণ, যে 3 সপ্তাহের মধ্যে সমস্ত এয়ার ডিফেন্স কমান্ড কন্ট্রোল সব ধ্বংস হয়ে গেছিল। ধ্বংস হওয়ার ফলে কিন্তু তখন কিন্তু বাগদাদের উপরে প্লেন উড়ে আসতে পারছিল। কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরানের উপরে যখন উড়ে আসতে চায় তখনই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং তারা কিন্তু আপনার ভূপাতিত হচ্ছে। এবং জনগণ অনেক ইউনাইটেড। আপনি দেখেছেন যে জনগণ ওই পাইলটকে খুঁজতেছে পুরস্কারের আশায়, পাহাড় পর্বত ছোট বেড়াচ্ছে, বাট ওই পাইলট নাকি তিনি একদম পাহাড়ের উপরে উঠে গিয়েছেন মানে নিজেকে রক্ষা করার জন্য। অবশ্য তারা তো অবশ্যই ওয়েল ট্রেন্ড। যাই হোক ফিরে আসি বর্তমান প্রসঙ্গে। আপনি জানেন যে 11 মার্চ থেকে 23 মার্চ প্রায় 35টা ফ্লাইট পরিচালনা করেছে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে, এবং গত পরশু দিনের ফ্লাইট রাডারের বিশ্লেষণ দেখা গিয়েছে যে প্রচুর বিমান যাচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায়। সেখানে যাত্রীবাহী বিমানও আছে, ধারণা করা হচ্ছে যে তারা সৈন্য ক্যারি করতেছে, মিলিটারি বিমানও আছে। সব মিলিয়ে একটা প্রস্তুতি ট্রাম্পের আছে, যুদ্ধ হোক আর না হোক একটা প্রস্তুতি ট্রাম্পের আছে। এখন এমত অবস্থায় তিনি ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টা, আপনি নিজেই বলেছেন 5 দিন 10 দিন 48 ঘন্টা, তারপর আবার 48 ঘন্টা, আবার 24 ঘন্টা একদিন তিনি বৃদ্ধি করেছেন। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি বিবিসি লাইভে দেখলাম যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এটা ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরানার খবরে জানানো হয়েছে, এবং ইতিমধ্যেই তারা পাকিস্তানের কাছে এইটা পাঠিয়ে দিয়েছে। আমরা যাবো না, তাহলে যে ট্রাম্প বললো নরক বানিয়ে দেবে, এবং আগামীকাল হবে ব্রিজ দিবস এবং বিদ্যুৎ প্লান্ট দিবস। তাহলে ইরানের কি আত্মবিশ্বাসে তারা এখনো বলিয়ান যে আমরা প্রযুক্তি করব না? খুবই সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে যে তারা বলেছে যে তাদের যদি পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেওয়া হয়, তারা গালফ কান্ট্রির সমস্ত পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিবে। তাদের যদি ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস করা হয়, তারা ডিস্যালিনেশন প্ল্যান্ট, অর্থাৎ যেটা সমুদ্র পানি থেকে যেটা সুপেয় পানি ব্যবহার করা হয় এই যেই ফ্যাক্টরিতে, সেই প্ল্যান্ট তারা ধ্বংস করে দিবে। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ট্রাম্প সাহেব বোমা বর্ষণ করে এক ধরনের ক্ষতি কিন্তু করতে পারবে ইরানের, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে যে এইটাই যদি হয়তো, তারা তো বলছে যে তারা গালফ কান্ট্রিকেও প্রস্তাব যুগে পাঠিয়ে দিবে। তো তাহলে যদি ওদেরকেও প্রস্তাব যুগে পাঠিয়ে দেয় তাহলে কি হবে? এখন আমরা 3 সপ্তাহ ধরে 4 সপ্তাহ ধরে আমাদের তেল কম আসছে, হরমুজ থেকে কিন্তু এখনো তেল আসতেছে, হ্যাঁ, কিন্তু কম আসছে। আগের মতো হয়তো 20 মিলিয়ন ব্যারেল আসতেছে না, হয়তো এখন 7-8 মিলিয়ন ব্যারেল আসতেছে। কিন্তু কথা হচ্ছে যে যদি উনি প্রস্তর যুগে ইরানকে পাঠিয়ে দেন, ওই রকম বম্বিং করেন, এবং তার ফলে যদি গালফ কান্ট্রিকে শেষ করে দেওয়া হয় আপনার ইরান করে, তাহলে আগামী 4 বছরে তো কেউ কোনো তেল পাবে না ওখান থেকে। কারণ আপনার ওগুলো কিন্তু তৈরি করতে বলে ঠিক করতে কিন্তু 3-4 বছর সময় লেগে যাবে। সুতরাং এটা উনি যদি সমস্তকে ধ্বংসস্তূপে পরিণত করেন, ওই এলাকাটাকে, ইরান এবং গালফ কান্ট্রিকে, উনার ইয়েতে যদি ওটা ধ্বংসস্তূপে পরিণত হয়, আগামী 4 বছর কোনো তেল নাই, গ্যাস নাই, আপনাকে আমি যা আগের অন্যান্য যেগুলো বললাম, প্লাস্টিক নাই, সার নাই। আমাদের যদি এই সার না থাকে 4 বছর, আপনি কি বলেন আগামী 6 মাসের মধ্যে দুর্ভিক্ষ শুরু হবে? সো আমেরিকা কি এটার থেকে বাইরে থাকবে? আমেরিকার মানুষজন কি এটা থেকে বাইরে থাকবে? নো। আমেরিকার যে যারা আপনার স্টক মার্কেটের রাজা, এবং যেমন ধরেন ল্যারি ফিঙ্ক অথবা কেন, আরেকের নাম মনে আসছে না আমার, যে স্টক এক্সচেঞ্জের যারা, যেমন জেমি ডায়মন্ড, হ্যাঁ, যারা ওখানকার বড় বড় আপনার ধনী ব্যক্তি, যারা ট্রাম্পকে পয়সা দিয়েছে এর জন্য, এই নির্বাচন করার জন্য, তারা কি তাকে এটা করতে দিবে বলে আমি মনে করি না। আমেরিকা, একটা মনে রাখতে হবে যে আমেরিকা ইজ এ ক্যাপিটালিস্ট কান্ট্রি, এটা একটা পুঁজিবাদী দেশ। এখানে সবচাইতে ক্ষমতাশালী হচ্ছে পুঁজিবাদীরা, অর্থাৎ অ্যাপেলের যিনি ইনচার্জ, যিনি বেজোস, তারাই কিন্তু সবচাইতে ক্ষমতাশালী। হ্যাঁ, তারা আবার ক্ষমতাশালীদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, মিষ্টি সম্পর্ক রাখে,
কিন্তু এখন কিন্তু তারা 4 বছরের জন্য কোনো তেল আসবে না এই অবস্থায় তারা যাবে বলে মনে হয় না। এবং আরেকটা কথা হচ্ছে, এইটা তো এই যে যদি প্রস্তর যুগেই পাঠিয়ে দেওয়া এত সহজই ছিল, তাহলে ট্রাম্প কেন আজকে 11 দিন ধরে ওয়েট করছে? তাহলে তো 5 দিনেই শুরু করে দিতে পারতো। আসলে ট্রাম্প এটা মুখে মুখে বলছে, আসলে সেটা করতে পারে না।